আচ্ছা দেখো, লাস্ট দিন হচ্ছে আমরা রিকারশন দেখছিলাম কিছুটা। সো এটাই জাস্ট একটু রিক্যাপ করি। সাপোজ মেইন থেকে কল করা হলো ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়ালের ফাংশনটা কিরকম ছিল হচ্ছে সাইডে একটু লিখি। ফ্যাক্টোরিয়ালের ফাংশনটা ছিল এরকম যে ই ফ্যাক্টোরিয়াল রিকারসিভ কল, যেটা প্রথমেই চেক করতে হবে যে আমরা বেস কেসটা পেয়ে গেছি কিনা। ঠিক আছে, n ইকুয়ালস 0 এটা ছিল বেস কেস। যদি বেস কেস পেয়ে যাই তখন রিটার্ন করে দিব 1। আর যদি বেস কেস না হয় তখন রিকারসিভ যে ফর্মুলা সেটা অনুসারে ফ্যাক্টোরিয়ালটাকে কল করা হবে। সেটার জন্য আমরা লিখেছিলাম রিটার্ন n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। সাপোজ মেইন থেকে কল করা হলো ফ্যাক্টোরিয়াল 4। হ্যাঁ, ইন ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 4। তো শুরুতে যখন এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের ভিতরে ঢুকবে তখন এই 4 এর n এর মান থাকবে হচ্ছে 4। ঠিক আছে, তো মেইন থেকে যখন কলটা হয়েছে, মেইন থেকে কলটা হয়েছে ফ্যাক্টোরিয়াল 4। তো ফ্যাক্টোরিয়াল 4 কিভাবে কল হবে? ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়ালস টু হলো 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3, সরি 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। সো ফ্যাক্টোরিয়াল 4 ক্যালকুলেট করার জন্য যেটা হবে, আবার ফ্যাক্টোরিয়াল 3 কল করা হবে এই ফর্মুলা অনুযায়ী। n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, n এর মান হলো 4 আর n মাইনাস 1 হলো 3, অর্থাৎ 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 এটা ক্যালকুলেট করতে হবে। ফ্যাক্টোরিয়াল 3 ক্যালকুলেট করতে গিয়ে আবার কল হবে ফ্যাক্টোরিয়াল 2, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। হ্যাঁ, সো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 যখন ক্যালকুলেট করা হবে তখন হবে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 যখন ক্যালকুলেট করা হবে সেটা হবে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 2 এখানে n ইকুয়ালস টু হলো 2, তাহলে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। ফ্যাক্টোরিয়াল 1 যখন ক্যালকুলেট করতে হবে তখন যেটা হবে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0। ঠিক আছে, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0, এটা এটার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1। হ্যাঁ, তো এখানে লিখি 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ঠিক আছে, তো যখন কিনা ফ্যাক্টোরিয়াল 0 রেজাল্টটা চলে আসলো ফ্যাক্টোরিয়াল 1 এর কাছে, ফ্যাক্টোরিয়াল 0 এর মধ্যে অর্থাৎ n ইকুয়াল টু যখন 0 তখন আর রিকার্সিভ কল নাই, তখন সরাসরি 1 কে রিটার্ন করে দেওয়া হয়। তো ফ্যাক্টোরিয়াল 0 এর রেজাল্টটা যাবে ফ্যাক্টোরিয়াল 1 এর কাছে, অর্থাৎ এই 1টা যাবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 এর কাছে। ফ্যাক্টোরিয়াল 1 ছিল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0, তো 1 ইন্টু 1, এই 1 হলো n আর এই 1 হলো ফ্যাক্টোরিয়াল 0, এই দুটাকে গুণ করে পাওয়া যাবে ফ্যাক্টোরিয়াল 1। আবার এই 1 আসবে ফ্যাক্টোরিয়াল 1 এর মান যে 1, এই 1টা আসবে ফ্যাক্টোরিয়াল 2 এর কাছে। ফ্যাক্টোরিয়াল 2 ছিল আবার 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, 2 এটা হচ্ছে n। হ্যাঁ, এটা হচ্ছে n, আর এই যে 1 এটা হলো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এই দুটাকে গুণ করে পাওয়া গেল 2, এই 2 হলো ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল n। এই 2 আবার যাবে ফ্যাক্টোরিয়াল 3 এর কাছে। ফ্যাক্টোরিয়াল 3 বলা হয়েছিল যে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ এই 2 এর ফ্যাক্টোরিয়াল 2 এর মানটা হলো 2। এই মানটা যখন ফ্যাক্টোরিয়াল 3 এর কাছে আসবে তখন সে ফ্যাক্টোরিয়াল 3 কিভাবে কল করবে? ফ্যাক্টোরিয়াল 2 এর সাথে 3 গুণ করে দিবে। 3 ইন্টু 2 ইকুয়ালস টু 6, এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3।
এই রেজাল্টটা সে আবার ফ্যাক্টরিয়াল 4 এর কাছে পাঠাবে। ফ্যাক্টরিয়াল 4 ছিল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, অর্থাৎ 4 ইন্টু এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 এর মান 6 ইকুয়ালস 24। এই 24 ক্যালকুলেট করে এই রেজাল্টটাকে পাঠিয়ে দেওয়া হবে ফ্যাক্টরিয়াল 4 কে যে কল করেছে তার কাছে। ফ্যাক্টরিয়াল 4 কে কল করেছে মেইন, সুতরাং এই রেজাল্টটা চলে যাবে মেইনের কাছে। মেইন পাবে কত? মেইন পাবে শুধুমাত্র 24। তো এই যে ট্রিটা দেখানো হচ্ছে, এই ডায়াগ্রামটা, এটাই হচ্ছে রিকারশন ট্রি এটাকে বলে। সো কিভাবে করে একটার পর একটা ডেপথে এন এর মান চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্যারামিটারের মান চেঞ্জ হচ্ছে এবং একই ফাংশন বারবার কল হচ্ছে। এক পর্যায়ে গিয়ে ফাংশনের কল, রিকারসিভ কলটা স্টপ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোই দেখানো হয় রিকারসিভ ট্রিতে। তো হচ্ছে এটাকে একটুখানি কোড লিখবো এটার জন্য। স্ক্রিন শেয়ার অন করে দিই। ঠিক আছে, এটার ভিতরে value of factorial 4 এটা হচ্ছে মেইন দিয়ে দিয়ে একটা ভ্যালু অফ ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 এর যে ভ্যালুটা পেয়েছি সেটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, তো এখন যেটা দেখবো ফ্যাক্টোরিয়াল ফাংশনটা একটু লিখে ফেলি। n if n equal 0 return 1, আর যদি না হয় return n into factorial n minus 1। ওকে, সো এটা যদি হচ্ছে একটু রান করি তাহলে দেখবো যে ফ্যাক্টোরিয়াল 4 এটার ভ্যালু চলে আসছে 24। তো ঠিক আছে, এটা আমরা দেখলাম ফ্যাক্টোরিয়াল 4 এর মান 24 মেইনের কাছে আসছে। এই ফাংশনের ভিতরে কি হচ্ছে এটা আমরা দেখতে পারি কিনা, এটা এটা একটু ট্রাই করে দেখি। ঠিক আছে, সো আমরা যেটা করব, এই যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 যে কল হচ্ছে এটাকে আলাদা একটু একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। fac n minus 1 equals to factorial n minus 1, এরপর রিটার্ন করে দিব ফ্যাক্টোরিয়াল n minus 1। মাঝখানে কিছু প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিব। প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে in factorial n equals to %d। প্রথমে n এর মানটা একটু প্রিন্ট করি, যে ফ্যাক্টোরিয়ালের ভিতর যে কলটা ঢুকছে n এর মানটা এখানে কত। হ্যাঁ, এরপর ওকে, এইটার ভিতরে যখন কিছু একটা রিটার্ন করব তার আগে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিব, printf রিটার্নিং %d n। হ্যাঁ, অর্থাৎ সরি, রিটার্নিং %d n না, রিটার্নিং 1। n equal 0 এর ক্ষেত্রে 1 রিটার্ন করা হচ্ছে, সেটাকে দিয়ে দিলাম। ওকে, এবার এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিব, printf calling factorial
এখানে একটা পার্সেন্ট ডি দিয়ে দিই, n-1। এবার রিসিভ ভ্যালু অফ ফ্যাক্টোরিয়াল পার্সেন্ট ডি n-1। ঠিক আছে, সো মানে হচ্ছে n এর মানটাও প্রিন্ট করি এবং n-1 এর মানটাও প্রিন্ট করি। এখানেও n এর মানটা প্রিন্ট করি, n-1 এর মানটাও প্রিন্ট করি। এবার ফ্যাক্টোরিয়াল n ইনটু ফ্যাক্টোরিয়াল n-1, এটার আগে আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিই, printf ভেরিয়েবল নিয়ে নিই, fact is equal to n into fact n-1, printf n equals to percent d calculated factorial percent d equals to percent d n আচ্ছা n equals to percent d, ঠিক আছে, সমস্যা নেই, এবং fact। এবার রিটার্ন করে দিব fact। কিছু প্রিন্ট স্টেটমেন্ট অ্যাড করলাম আর কি, ক্যালকুলেটেড না দিয়ে দেই, রিটার্নিং দিয়ে দেই। ওকে, এখানে রিটার্ন দিয়ে দিই, সমস্যা নেই, রিটার্নিং ফ্যাক্টোরিয়াল পার্সেন্ট ডি, এটা হচ্ছে 001। ওকে, তো এই এবার যদি এটাকে কল করি, দেখবো শুরুতে যেটা হচ্ছে, প্রথমে n equals to 4 দিয়ে কল করা হয়েছে ফাংশনটাকে। n equals to 4 এর কাছে যখন আসছে, n equals to 4 আবার কি করতেছে, ফ্যাক্টোরিয়াল 3 কে কল করে দিচ্ছে, কলিং ফ্যাক্টোরিয়াল 3। হ্যাঁ, অর্থাৎ এই যে এই লাইনটা একটু পাশাপাশি রেখে দেখাতে পারি কিনা দেখি, এই লাইনটাতে আসছে কলিং ফ্যাক্টোরিয়াল পার্সেন্ট ডি n-1। হ্যাঁ, সো n ইকুয়ালস টু হচ্ছে 4 আর কল করা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। হ্যাঁ, এরপর ফ্যাক্টোরিয়াল n-1 কল করা হলো। ফ্যাক্টোরিয়াল n-1 যখন কল করা হলো, তখন এক্সিকিউশন এই ফ্যাক্টোরিয়াল 4 এর এক্সিকিউশন এই লাইনেই ওয়েটিং এ রেখে আবার ফ্যাক্টোরিয়াল 3 এর কাছে চলে গেল। তো n ইকুয়ালস টু 3 এর কাছে আসলো, n ইকুয়ালস টু 3 এর মধ্যে ঢুকে আবার কলিং ফ্যাক্টোরিয়াল 2, n ইকুয়ালস টু 2 এর কাছে এসে কলিং ফ্যাক্টোরিয়াল 1, n ইকুয়ালস টু 1 এর কাছে এসে কলিং ফ্যাক্টোরিয়াল 0। এবার ফ্যাক্টোরিয়াল 0 থেকে সরাসরি রিটার্ন করে দেওয়া হয়েছে, n ইকুয়ালস টু 0 রিটার্নিং ফ্যাক্টোরিয়াল 0 1। ঠিক আছে, হচ্ছে এখানে একটু একটা নিউ লাইন দিতে ভুলে গেছি, কোথাও নিউ লাইনটা দিয়ে আবার প্রিন্ট করি। আচ্ছা, ওকে, ওকে, ফ্যাক্টোরিয়াল 0 রিটার্ন করে দেওয়া হয়েছে, রিটার্ন রিসিভ ভ্যালু অফ ফ্যাক্টোরিয়াল 0, n ইকুয়ালস টু 1 এর কাছে ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুটা আসছে। এই লাইনের স্টেটমেন্ট, এই যে ফ্যাক্টোরিয়াল n-1 এর কল হওয়ার পরে এই লাইনের স্টেটমেন্ট, n ইকুয়ালস টু 0 ছিল এতক্ষণ, এখন আবার n ইকুয়ালস টু 1 হয়ে গেছে, অর্থাৎ n ইকুয়ালস টু 1 এর কাছে ব্যাক করছে। তো n ইকুয়ালস টু 1 ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুটা রিসিভ করছে, n ইকুয়ালস টু 1 ফ্যাক্টোরিয়াল 1 ক্যালকুলেট করছে, এবার সেটাকে রিটার্ন করতেছে। n ইকুয়ালস টু 2 ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু রিসিভ করছে, ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু ক্যালকুলেট করে ফ্যাক্টোরিয়াল 2 টাকে রিটার্ন করে দিচ্ছে। n ইকুয়ালস টু 3 ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু রিসিভ করছে,
ফ্যাক্টোরিয়াল 3 ক্যালকুলেট করছে, n ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল 3 রিসিভ করছে, ফ্যাক্টোরিয়াল 4 ক্যালকুলেট করে রিটার্ন করতেছে, সেই জিনিসটা রিসিভ করছে আবার মেইন। সো এইভাবে আসলে জিনিসটা কাজ করে। তো এখানে যেটা দেখছিলাম যে 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0, আবার 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এই জিনিসটাই আমরা এখানেও দেখলাম যে সেম ভাবে কাজ করতেছে। তো এই ছিল রিকার্শনের ফ্যাক্টোরিয়াল। আরেকটা জাস্ট হলো রিকার্শন ট্রিটা আমি দেখাই, সেটা হচ্ছে যে এটা হলো ফিবোনাচি সিকোয়েন্সের নাম্বার ক্যালকুলেট করার জন্য। সো ফিবোনাচি সিকোয়েন্সের নাম্বারগুলো হচ্ছে এরকম 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, ঠিক আছে? এই সিকোয়েন্সটা হলো বলা হয় ফিবোনাচি সিকোয়েন্স। সো এই ফিবোনাচি সিকোয়েন্সটা কিভাবে ক্যালকুলেট করা হয় দেখো, এই প্রথম দুইটা নাম্বার হবে 1, অর্থাৎ এটাকে যদি আমি প্রথম নাম্বারটাকে যদি f1 বলি, f1 হবে 1, সেকেন্ড নাম্বারটাকে যদি f2 বলি, f2 ও হবে 1, এরপরে অন্য যে কোনো নাম্বার fn যদি বলি, fn হবে fn-1 প্লাস fn-2, অর্থাৎ এর আগের দুইটা নাম্বারের যোগফল হবে n তম নাম্বারটা, ঠিক আছে, ফর n গ্রেটার দেন 2। সো এই f3 ক্যালকুলেট করা হচ্ছে কিভাবে, f3 ইকুয়ালস টু f2 প্লাস f1 ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস 1 মানে হলো 2, f4 এটা হলো f3 প্লাস f2 মানে হলো 2 প্লাস 1 ইকুয়ালস টু হলো 3। সো যে কোনো নাম্বারটাই হচ্ছে, যেমন 34, 21, 21 হলো 13 আর 8 এর যোগফল। তো এই দুইটা হলো বেস কেস, আর এটা হলো রিকার্সিভ কেস। তো এটার জন্য সিকোয়েন্সটা কিরকম হবে, কোডটা কি রকম হবে সেটা আগে দেখি। সাপোজ ইন্ট ফিবোনাচি এরকম একটা নাম্বার, এরকম একটা ফাংশন নাম্বার লিখতেছি। এই ফাংশনটা হবে এরকম, n তম নাম্বার বের করার জন্য প্রথমে বেস কেসটা লিখবো n = 1 অর n = 2, তাহলে রিটার্ন করব 1, আর যদি না হয় তখন রিটার্ন করব ফিব n-1 প্লাস ফিব n-2। সো এটা হচ্ছে কোড n-1 এবং n-2, অর্থাৎ দুইটা রিকার্সিভ কল হচ্ছে, ঠিক আছে, একটা ফাংশনের মধ্যে থেকে নিজেকে দুইবার কল করা হচ্ছে। তো এই জিনিসটা কিভাবে কাজ করে, প্রথমে সাপোজ মেইন থেকে কল করা হলো ফিব 6, ঠিক আছে, মেইন থেকে কল করা হলো ফিব 6 ইন ফিব 6 ইকুয়াল টু ফিব 6। তো এই ফিব 6 এর জন্য প্রথমে n = 6 দিয়ে এখানে জিনিসটা আসলো, এক্সিকিউশনটা শুরু হলো।
ফিব 6 কি হবে? ফিব 6 হবে, অর্থাৎ f6 বলি আমি সংক্ষেপে, f5 প্লাস f4, এইটা হচ্ছে f of 6, ঠিক আছে? f of 5 প্লাস f of 6, তো এখন দুইবার যেহেতু একই ফাংশন কল হয়েছে, একটা একটা করে করতে হবে, তাই না? তো আমি হচ্ছে লেফট সাইডেরটা আগে শেষ করব, তারপর রাইট সাইডেরটা ক্যালকুলেট করবো, অর্থাৎ f5 আগে ক্যালকুলেট করব, তারপর f4 ক্যালকুলেট করব। f5 ক্যালকুলেট করতে গিয়ে দেখলাম যে f5 ও আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি না, f5 আবার হচ্ছে f4 প্লাস f3, ঠিক আছে? অর্থাৎ f5 থেকে আবার f4 এবং f3 কল হবে। এবার আবার দুইটা ভাগে ভাগ হয়েছে, আগে একটা ব্রাঞ্চ কমপ্লিট করব, তারপর পরের ব্রাঞ্চটা। f4 ক্যালকুলেট করতে গিয়ে দেখবো f3 প্লাস f2, আবার দুইটা ব্রাঞ্চে ভাগ হয়েছে, যে কোনো একটা আগে ক্যালকুলেট করবো, f3, হ্যাঁ, লেফট সাইডে আগে ক্যালকুলেট করবো যেটা আগে কল হয়েছে। f3 আবার দেখতেছি দুই ভাগে ভাগ হয়েছে, f2 আর f1। তো f2 আমরা জানি ডিরেক্টলি, f2 ইকুয়ালস টু হলো 1। f2 যখন ক্যালকুলেট করা হয়ে যাবে, হ্যাঁ, তখন f1 ক্যালকুলেট করা লাগবে। তো f1 এর ভ্যালু আমরা ডিরেক্টলি জানি, f1 এর ভ্যালু আমরা জানি, সরি 1। যখন f2 আর f1 দুইটাই ক্যালকুলেট করা হলো, তখন আমরা f3 ক্যালকুলেট করতে পারবো। f3 হবে f2 প্লাস f1 মানে হলো 2, হ্যাঁ, অর্থাৎ এই f4 ক্যালকুলেট করার জন্য f3 আর f2 দুইটা জিনিস লাগে, তার মধ্যে f3 আমরা পেয়ে গেছি, এবার f2 কল করতে হবে। f2 যদি কল করতে হয়, f2 এর ভ্যালু আমরা ডিরেক্টলি জানি, f2 এর ভ্যালু হচ্ছে 2, সরি 1। সো f3 আর f2 যখন হয়ে গেল, তখন f4 আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারবো। f4 হচ্ছে তখন 2 প্লাস 1 মানে হলো 3। f5 এর থেকে দুইটা ফাংশন কল হবে, f4 আর f3। f4 এর রেজাল্ট বের হয়ে গেছে, এতটুকুর কাজ শেষ। এবার f3 টা বের করতে হবে। f3 বের করতে হলে দেখো, এইখানে যে f3 টা আমরা বের করছিলাম, এটা কিন্তু আমরা সেভ করে রাখি নাই কোথাও, তাই না? এটা জাস্ট রিটার্ন করে f4 এর কাছে পাঠিয়ে দিছি। তো এটা যেহেতু কোথাও সেভ করে রাখি নাই, f3 টা আবার ক্যালকুলেট করতে হবে। f3 কিভাবে ক্যালকুলেট করতে হয়? f2 প্লাস f1, f2 হচ্ছে 1, f1 হলো 1, f2 আর f1 যোগ করে আসবে 2, অর্থাৎ f3 আবার ক্যালকুলেট হবে 2। f4 আর f3 দুইটাই যখন ক্যালকুলেট হয়ে যাবে, তখন f5 বের করতে পারবো আমরা। f5 ইকুয়ালস টু হবে 3 প্লাস 2 ইকুয়ালস টু 5। এবার f6 এর কাছে এই রেজাল্টটা পাঠিয়ে দেওয়া হবে 5। f6 দেখবে, হ্যাঁ, f5 এর ভ্যালু আমার কাছে চলে আসছে, বাট স্টিল f4 এর ভ্যালুটা কিন্তু আমার কাছে বের করতে হবে। f4 যখন বের করতে হবে, f4 আমরা হচ্ছে একবার অলরেডি বের করছি, বাট সেটা কোথাও সেভ করে রাখিনি, সেটা ডিরেক্টলি f5 এর কাছে পাঠিয়ে দিচ্ছি। তো f5 আবার সেটা f6 এর কাছে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? না, f5 হলো f4 এর সাথে f3 কে যোগ করে সেটাকে f6 এর কাছে পাঠাইছে। f4 এর ভ্যালু আলাদাভাবে আমাদের কাছে নাই, তো f4 টা আবার ক্যালকুলেট করতে হবে। f3 হলো 2, এটা f3 ডিরেক্টলি ক্যালকুলেট করা যাবে না, f3 ক্যালকুলেট করতে হবে। f3 এর জন্য f2 1 আর f1 এই দুইটা ক্যালকুলেট হয়ে f3 আসবে f2 প্লাস f1 মানে 2। f3 হয়ে যাওয়ার পর আবার f2 কল করতে হবে, f2 এর মান আবার আসবে 1, 2 আর 1 যোগ করে পাওয়া যাবে 3। এই 3 টাকে রিটার্ন করে দেওয়া হবে f6 এর কাছে। f6 তখন কি করবে? 5 প্লাস 3 ইকুয়ালস টু 8, এইটাই হবে f6 এর মান। এই 8 টাকে সে হচ্ছে মেইনের কাছে রিটার্ন করে দিবে। তো এইটা হলো ফিবোনাচ্চি সিকোয়েন্সের রিকারশন ট্রি। এখানে প্রত্যেকটা লেভেলে দুইটা করে ব্রাঞ্চ হচ্ছে, আর এটা হলো ফ্যাক্টোরিয়াল ফাংশনের রিকারশন ট্রি। এই ক্ষেত্রে প্রত্যেকটা ডেপথে বা প্রত্যেকটা লেভেলে জাস্ট একটা করে ব্রাঞ্চ হচ্ছে, ঠিক আছে? সো রিকারশন শেষ আমাদের।
এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রাকচার। সো স্ট্রাকচার জিনিসটা কি? সো সাপোজ আমরা হচ্ছে অ্যারে দেখছি এর আগে। অ্যারেতে কি করা যায়? অ্যারেতে হলো সেম টাইপের কিছু ভ্যালু স্টোর করা যায়। সাপোজ তোমার কাছে 10টা ভ্যালু অথবা 15টা ইন্টিজার একসাথে রাখা লাগবে, সেভ করা লাগবে। তো তখন তুমি হচ্ছে অ্যারে ইউজ করতে পারবা, তাই না? অ্যারে অফ 15 ইন্টিজার। বাট যদি এরকম হয় যে ডিফারেন্ট ডেটা টাইপের ইনফরমেশন তোমাকে একসাথে গ্রুপিং করা লাগতেছে, সাপোজ একটা ইন্ট, একটা ফ্লোট, হ্যাঁ, ইভেন একটা ইন্ট, একটা ফ্লোট, একটা একটা স্ট্রিং, ঠিক আছে, বিভিন্ন টাইপের এই টাইপের ইনফরমেশন যদি তোমাকে গ্রুপ করা লাগে, তখন সেটা আর অ্যারে দিয়ে করা যাবে না। ইন্টিজার আর ফ্লোট তো তুমি একসাথে একটা অ্যারের মধ্যে রাখতে পারবে না। হ্যাঁ, ইন্টিজার আর ফ্লোট একসাথে একটা অ্যারের মধ্যে রাখা যাবে না। তো এই টাইপের জিনিসের জন্য, এই টাইপের কালেকশনের জন্য স্ট্রাকচারটা আসলে ইউজ করা লাগে। তো চলো এখন আমরা দেখি একটা এক্সাম্পল দিয়ে। সাপোজ কোন একজন প্লেয়ারের কোন একজন প্লেয়ারে তুমি টোটাল রানস যদি সেভ করতে চাও কোন একটা ভেরিয়েবলে, সেটার জন্য তুমি কি টাইপের ডেটা টাইপ ইউজ করবা? সেটার জন্য তুমি ইউজ করবে একটা ইন্টিজার। হ্যাঁ, জাস্ট একটা সিঙ্গেল ইন্ট। সো টোটাল রান কত হতে পারে একটা ম্যাচে? টোটাল রান হতে পারে 120 অথবা 0 অথবা 50, বিভিন্ন টাইপের ভ্যালু হতে পারে। তো সেটা একটা ইন্টিজারের মধ্যে আমরা সেভ করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্টিজার। যদি কিনা কোন একজন ভেরিয়েবলের বা কোন একজন প্লেয়ারের স্ট্রাইক রেট কোন একটা ভেরিয়েবলে সেভ করতে চাও, তখন কি হবে? তখন তোমাকে রাখতে হবে স্ট্রাইক রেটের এক্সাম্পল কিরকম হতে পারে। সাপোজ স্ট্রাইক রেট কারো একজনের হতে পারে 100, হ্যাঁ, স্ট্রাইক রেট হতে পারে 66.67, ঠিক আছে, স্ট্রাইক রেট হতে পারে 150, ঠিক আছে, অথবা 120 বা হলো 85, ঠিক আছে, ইভেন যে কোনো কিছুই হতে পারে আর কি। ভেরিয়েবল এটা হচ্ছে ধরো ফ্র্যাকশন হওয়ার চান্স আছে, তাই না? তুমি যদি পার 100 বল হিসাব করো, তাহলে সেক্ষেত্রে ফ্র্যাকশন হওয়ার চান্স আছে। আবার যদি হচ্ছে তুমি পার 1 বল যদি স্ট্রাইক রেট রাখতে চাও, সেক্ষেত্রে ফ্র্যাকশন হওয়ার চান্স আছে। সো এটার জন্য তোমাকে যেটা রাখতে হবে, একটা ফ্লোট রাখতে হবে বা একটা ডাবল রাখতে হবে স্ট্রাইক রেটের জন্য। তো এই আহ, যদি এরকম হয় যে তুমি কোনো একজন পার্সনের নামটাকে সেভ করতে চাও একটা ভেরিয়েবলের জন্য, ভেরিয়েবলের মধ্যে, সো নামের এক্সাম্পল দেয়াই আছে। নামের জন্য আমরা জানি একটা ক্যারেক্টার অ্যারের ভিতরে আমরা স্ট্রিংটাকে সেভ করি, তাই না? তো এটার জন্য লাগবে একটা ক্যারেক্টার অ্যারে। আর যদি এরকম হয় যে what should be the data type with the variable contains the RAS given by সাকিব আল হাসান ইন আ সিঙ্গেল ওভার, একটা সিঙ্গেল ওভারে একজন প্লেয়ার কতটুকু রান দিছে সেটা তুমি হচ্ছে কিভাবে সেভ রাখবা। সাপোজ তুমি হচ্ছে বল বাই বল সেভ রাখতে চাও, যদি যে হচ্ছে প্রথম বলে 2, তারপরে বলে ডট, হ্যাঁ, তারপরে বলে, তারপরে বললো ডট, তারপরে বলে একটা 4, এভাবে করে যদি যদি রাখতে চাও, তো সেক্ষেত্রে তোমার একটা অ্যারে রাখা লাগবে আবার, ঠিক আছে? একটা 6 বলে কত কত রান হয়েছে এর জন্য সেক্ষেত্রে তোমার একটা অ্যারে রাখা লাগবে। তো সাপোজ এটাকে তুমি হচ্ছে ইন্টিজারের ভিতরে রাখতে পারো।
তো আমরা দেখতেছি যে একজন প্লেয়ারের এই সবগুলোই হচ্ছে একজন প্লেয়ারের ইনফরমেশন, যে তার টোটাল রান কত, হ্যাঁ, তার স্ট্রাইক রেট কত, তার নাম, এবং হচ্ছে সে হচ্ছে একটা ওভারে কত রান দিছে, এই পুরোটা জিনিসটা একটা গ্রুপ হবে আর কি। তো এই সবগুলাই হলো একটা প্লেয়ারের ইনফরমেশন। এই ইনফরমেশন গুলোকে যদি তুমি যদি একসাথে গ্রুপ করে রাখতে চাও কোনো একটা ভেরিয়েবলের ভিতরে, সেক্ষেত্রে তোমার যেটা লাগবে সেটা হলো স্ট্রাকচার। ঠিক আছে? সো স্ট্রাকচারটা কিভাবে লেখে, একদম সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে? এখানে এই সবগুলো ইনফরমেশন তো একটা 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 করে ভেরিয়েবলের ভিতরে আমরা রাখতেই পারবো। তো একটা সিম্পল এক্সাম্পল দেখি, যে জাস্ট তুমি দুইটা ইন্টিজার যদি রাখতে চাও, হ্যাঁ, তো অর্থাৎ কারো একজনের বোলিং ফিগার, সাপোজ সে হচ্ছে কয় কয় উইকেট নিয়েছে এবং কত রান দিয়েছে, এই ফিগারটা তুমি যদি রাখতে চাও, এটার জন্য তোমার হচ্ছে দুইটা ইন্টিজার লাগবে। দুইটা ইন্টিজার আমি হচ্ছে দুই সাইজের একটা অ্যারেতেও রাখতে পারি, বাট এক্ষেত্রে আমরা যেটা করব যে একটা স্ট্রাকচারের ভিতরে এই জিনিসটা রাখবো। একটা প্রথম যে ইন্টিজারটা হবে সেটা হবে উইকেটস টেকেন বাই দ্য বোলার, আর সেকেন্ডটা হবে রানস গিভেন বাই দ্য বোলার। হ্যাঁ, এই দুটাকে গ্রুপ করে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এই স্ট্রাক্ট যে একটা কিওয়ার্ড আছে, এই স্ট্রাক্ট কিওয়ার্ডটা দিয়ে স্ট্রাকচার ডিফাইন করা যায়, ক্রিয়েট করা যায়। তো এটার জন্য একটা স্ট্রাকচার আমরা ডিফাইন করব। স্ট্রাকচার জিনিসটা কি? স্ট্রাকচার হচ্ছে একটা কাস্টম ডেটা টাইপ, যেটা কিনা দুই বা দুইয়ের বেশি ইনফরমেশনকে একসাথে গ্রুপ করে রাখে। হ্যাঁ, তো এটা হচ্ছে তুমি নিজে ডিফাইন করবা, এটা একটা ডেটা টাইপ। সো এই ডেটা টাইপ দিয়ে তুমি ভেরিয়েবল অথবা অ্যারে ক্রিয়েট করতে পারবা। আর এটা হচ্ছে একটা গ্রুপ হিসেবে থাকবে। এখানকার ইনফরমেশন গুলোকে, এখানকার ইনফরমেশন গুলো তারা হচ্ছে র্যামে পাশাপাশি থাকবে, প্লাস তাদেরকে তুমি ফাংশন থেকেও রিটার্ন করতে পারবা বা ফাংশনে প্যারামিটার হিসেবে পাস করতে পারবা, অ্যাজ ইফ তারা হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল। ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে লেখে, যদি হচ্ছে এই বোলিং ফিগারের জন্য একটা স্ট্রাকচার লিখতে চাই, তো দেখো স্ট্রাক্ট বোলিং ফিগার, এটা হচ্ছে তোমার ডেটা টাইপের নাম। হ্যাঁ, তুমি যে নতুন যে ডেটা টাইপটা লিখতেছো, অর্থাৎ যে তুমি একটা স্ট্রাকচার লিখতেছো, সেই স্ট্রাকচারের কমন নাম আর কি। যেমন ইন্ট দিয়ে তুমি হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করো, ফ্লোট দিয়ে ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করো। তো এই বোলিং ফিগার হচ্ছে সেরকম একটা কমন নাম, ইন্ট, ফ্লোট এগুলোর মতো। এই বোলিং ফিগারটা ইউজ করে তুমি বোলিং ফিগার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করবা। তো এটার জন্য প্রথমে বলতে হবে যে একটা কিওয়ার্ড দিতে হবে স্টার্ট, তারপর বলতে হবে যে এটা একটা জেনেরিক নাম, হ্যাঁ, কমন নেম লাইক ইন্ট, ফ্লোট। ঠিক আছে? এরপর এটার ভিতরে যা যা ইনফরমেশন থাকবে, এটার ভিতরে দুইটা ইনফরমেশন থাকবে সাপোজ। তো এই দুইটাকে তুমি এমন ভাবে লিখবা যেন তুমি ভিতরে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো। তো এইভাবে করে তুমি তারপর শেষে হচ্ছে একটা সেমিকোলন দিবা। তো এইভাবে করে তুমি যদি একটা স্ট্রাকচার লিখো, এরপরে তুমি এই বোলিং ফিগার টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবা। এই বোলিং ফিগার টাইপের ভেরিয়েবলকে তুমি হচ্ছে ইউজ করতে পারবা। হ্যাঁ, তো এই বোলিং ফিগার টাইপের ভেরিয়েবল তুমি হচ্ছে কিভাবে ক্রিয়েট করবা এবং কিভাবে ইউজ করবা, তো এটাই হচ্ছে আমরা এখন একটু দেখবো। এটাকে আমি হচ্ছে একটু বাদ দিয়ে দিই আপাতত।
পয়েন্টার জিনিসটা আমরা দেখি নাই, আর হচ্ছে এই দুইটা লাইন দেখি। তুমি হচ্ছে বোলিং ফিগার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, যার নাম দিলা সাকিব। এই সাকিবের ভিতরে সাকিবের বোলিং ফিগারটা থাকবে। হ্যাঁ, সো এখানে একটা জিনিস খেয়াল করো, যখন ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ইন্ট এক্স এভাবে লেখা হয়, ফ্লোট ডিক্লেয়ার করতে চাইলে ফ্লোট ওয়াই এভাবে। যখন তুমি স্ট্রাকচার টাইপের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, স্ট্রাকচারের নামের সাথে তার আগে স্ট্রাক্ট কিওয়ার্ডটাও লিখে দিতে হবে। অর্থাৎ বোলিং ফিগার টাইপের একটা ভেরিয়েবল, তোমাকে লিখতে হবে স্ট্রাক্ট বোলিং ফিগার। এই দুইটা জিনিস মিলে আসলে হচ্ছে টাইপ নেম, এরপর হচ্ছে ভেরিয়েবল নেম। হ্যাঁ, এটা হচ্ছে টাইপ নেম আর এটা হলো ভেরিয়েবল নেম। লাইক ইন্ট এক্স এর ক্ষেত্রে ইন্ট হচ্ছে টাইপ নেম, এক্স হলো ভেরিয়েবল নেম। তুমি যদি অ্যারে ডিক্লেয়ার করতে চাও, এই স্ট্রাকচারের টাইপ নেম, তারপর ভেরিয়েবল নেম, স্ট্রাক্ট বোলিং ফিগার, এরপর স্কোয়ার ব্র্যাকেটে অ্যারের সাইজ। এখন আসো যে তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, এই ভেরিয়েবলে তুমি কিভাবে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করবা, এবং এই ভেরিয়েবলটা থেকে তুমি কিভাবে ভ্যালু ইউজ করবা, এই ভেরিয়েবলের ভ্যালু গুলা। হ্যাঁ, তো দেখো এইভাবে করে ইনিশিয়ালাইজ করা যায় একটা স্ট্রাকচার। সো স্ট্রাকচারের ভিতরে দুইটা ইন্টিজার আছে, তুমি যদি এভাবে করে ইনিশিয়ালাইজ করো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই প্রথমটা হয়ে যাবে প্রথম ভেরিয়েবল, সেকেন্ডটা হয়ে যাবে সেকেন্ড ভেরিয়েবল। দুইয়ের বেশিও থাকতে পারে, সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইয়ের বেশি এন্ট্রি থাকবে, দুইয়ের বেশি ভ্যালু থাকবে। হ্যাঁ, তো এটার জন্য তুমি যেহেতু রানসটাকে আগে ডিক্লেয়ার করেছো, সুতরাং তোমার একটা সাকিব স্ট্রাকচার ক্রিয়েট হবে, বোলিং ফিগার টাইপের স্ট্রাকচার। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল স্ট্রাক্ট বোলিং ফিগার সাকিব। ঠিক আছে, এই ভেরিয়েবলের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হলো রানস আর একটা হলো উইকেটস। তো এই রানস এর জন্য একটা জিনিস থাকবে, একটা ইন্টিজারের স্পেস থাকবে, আর উইকেটস এর জন্য একটা স্পেস থাকবে। তো এই রানস এর মধ্যে অ্যাসাইন হবে 31, এই উইকেটস এর মধ্যে অ্যাসাইন হবে 4। তো এই সাকিব ভেরিয়েবলটার মধ্যে এরকম দুইটা ইন্টিজারের স্পেস থাকবে, তার মধ্যে একটা হলো রানস একটা হলো উইকেটস। এইভাবে করে একটা স্ট্রাকচার ইনিশিয়ালাইজ করা যায়। তো আরেকটা ওয়ে হতে পারে যে তুমি যদি অ্যাসাইন করতে চাও ভ্যালু, সাপোজ তুমি এইভাবে করে লিখছো স্ট্রাক্ট বোলিং ফিগার সাকিব, একটা স্ট্রাকচার তুমি ডিক্লেয়ার করছো। এবার তুমি হচ্ছে এটার ভিতরে ভেরিয়েবল গুলো আলাদা আলাদা করে অ্যাসাইন করবা। কিভাবে করে অ্যাসাইন করা যায় দেখো, তুমি যখন একটা এক্স কে ইন্টিজার এক্স ডিক্লেয়ার করো, ইন্ট এক্স, এক্স এর ভিতরে কিছু একটা অ্যাসাইন করতে হলে এক্স ইকুয়াল টু 6 এভাবে করে অ্যাসাইন করা যায়। হ্যাঁ, কিন্তু তুমি যখন একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করছো, সাপোজ সাকিব টাইপের একটা স্ট্রাকচার আছে, তুমি ডিক্লেয়ার করার পরে সাকিব ইকুয়ালস টু 31 অথবা সাকিব ইকুয়ালস টু 4 এভাবে করে লিখতে পারবা না। হ্যাঁ, বিকজ সাকিবের ভিতরে দুইটা ভেরিয়েবল আছে, তাই না? দুইটা ভেরিয়েবল আছে, একটা হলো রানস একটা হলো উইকেটস। তো তুমি যখন সাকিবের ভিতরে কোন একটা ভ্যালু সেট করবা, বলে দিতে হবে এটা কোন ফিল্ডে সেট হচ্ছে। হ্যাঁ,
এই যে দুইটা ভেরিয়েবল যে আছে, দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল যে আছে সাকিবের ভিতরে, এই দুইটাকে বলা হয় এই সাকিব স্ট্রাকচারের ফিল্ড। তো এই ফিল্ড বা অ্যাট্রিবিউট বলতে পারো, ঠিক আছে। তো এই কোন একটা ফিল্ড বা অ্যাট্রিবিউট, এটা তুমি হচ্ছে মেনশন করে দিতে হবে যখন তুমি কোন একটা ভ্যালু অ্যাসাইন করবা। তো কোন একটা ফিল্ড বা কোন একটা অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করার ওয়ে হচ্ছে ডট সাইনটা দিয়ে। তো এই সাকিবের যেই রানস ভেরিয়েবলটা আছে, রানস অ্যাট্রিবিউটটা আছে, রানসকে অ্যাক্সেস করতে চাইলে তোমাকে লিখতে হবে সাকিব ডট রানস। এই সাকিব ডট রানসকে অ্যাক্সেস করে তুমি একটা ইন্টিজারের মতো যা খুশি করতে পারবা। তুমি সাকিব ডট রানসকে %d দিয়ে প্রিন্ট করতে পারবা, তুমি স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে পারবা। স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে হলে একটা এম্পারসেন্ট লাগবে। তুমি কোন একটা ফাংশনে, যেটা কিনা সাপোজ একটা ফাংশন যদি এরকম থাকে ইন্ট এভারেজ ইন্ট এ ইন্ট বি, হ্যাঁ, সাপোজ তুমি হচ্ছে সাকিব আর মুশফিকের রানের এভারেজ বের করতে চাও, ইন্ট এভারেজ ইকুয়ালস টু এভিজি সাকিব ডট রানস মুশফিক ডট রানস। হ্যাঁ, তুমি হচ্ছে ইন্টিজার হিসেবে তুমি পাসও করতে পারবা কোন একটা অ্যারেতে। তো নর্মাল একটা ইন্টিজারের মতো তুমি হচ্ছে একটা ইন্টিজার টাইপের ফিল্ড ইউজ করতে পারবা। যদি ফ্লোট হয় তাহলে ফ্লোটের মতো, হ্যাঁ, তখন সেক্ষেত্রে %lf, সরি %f, হ্যাঁ। তো এর করে তুমি অ্যাক্সেস করতে পারবা। তো এই সাকিব এবং রাস, এই দুইটা জিনিস মিলে হলো এই ইন্টিজারটার আইডেন্টিটি। কোন স্ট্রাকচারের ফিল্ড বা অ্যাট্রিবিউটস বা মেম্বার এবং সেই স্ট্রাকচারের কোন অ্যাট্রিবিউটটা, সাকিব হচ্ছে, সাকিব দিয়ে বুঝবো যে কোন স্ট্রাকচারের মেম্বারটাকে বের করতে হবে। তো এখানে সাকিবের যেরকম একটা স্ট্রাকচার আছে, সাপোজ মুশফিকের জন্য এখানে আরেকটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা মুশফিক তো বলার, সরি মুশফিক তো বল করে না, সাপোজ এটা হচ্ছে রুবেল। রুবেলের জন্য হলো আছে 24 রানে 3 উইকেট। এটা হলো রানস, এটা হলো উইকেট। তো তুমি যদি সাকিবের রানটাকে অ্যাক্সেস করতে চাও তখন লিখতে হবে সাকিব ডট রান। তুমি যদি রুবেলের রানটাকে অ্যাক্সেস করতে চাও সেক্ষেত্রে লিখতে হবে রুবেল ডট রান। প্রথমে লিখতে হবে স্ট্রাকচারের নাম। তুমি যখনই সাকিব লিখবা তখন এটা চলে আসবে সাকিবের স্ট্রাকচার। যখন তুমি রুবেলস লিখবা চলে আসবে রুবেলের স্ট্রাকচার, রুবেল নামের স্ট্রাকচারে। এরপর স্ট্রাকচারের ভিতরে বেশ কিছু মেম্বার আছে, তাই না, রানস আছে, উইকেটস আছে। এর পরের যেই জিনিসটা ডটের পরে সেটা দিয়ে বুঝতে হবে যে ঠিক আছে স্ট্রাকচারটা পাওয়া গেছে, এখন স্ট্রাকচারে কোন ফিল্ডটাকে অ্যাক্সেস করব। তুমি যদি লেখো সাকিব ডট রানস তখন যাবে এই রানসের ভিতরে, রানসের ভ্যালুটাকে নিবে। তুমি যদি লিখো সাকিব ডট উইকেটস তখন যাবে এই উইকেটস অ্যাট্রিবিউটের কাছে। তুমি যদি লেখো রুবেল ডট রানস, রুবেলের রানসটাকে অ্যাক্সেস করবে। যদি লিখো রুবেল ডট উইকেটস, হ্যাঁ, তখন এই রুবেলের যে উইকেটস টাইপের অ্যাট্রিবিউটটা আছে, মেম্বারটা আছে, সেটাকে অ্যাক্সেস করবে। ঠিক আছে, অফকোর্স এখানে হলো উইকেটস পুরোটা লিখতে হবে আর কি, তুমি স্ট্রাকচারের ভিতরে যেভাবে লিখছো। এখানে স্পেস কম বলে হচ্ছে একটু শর্ট হ্যান্ড লিখছি। তো সাকিব ডট রান 31, সাকিব ডট উইকেটস
4। হ্যাঁ, রানটাকে তুমি অ্যাসাইন করলা, উইকেটটাকে অ্যাসাইন করলা। কিবোর্ড থেকে যদি তুমি নিতে চাও সাকিব ডট রান, সাকিব ডট উইকেট, সামনে হচ্ছে স্ক্যানএফ %d%d। তুমি যদি প্রিন্ট করতে চাও সাকিব ডট উইকেট, সাকিব ডট রান তুমি প্রিন্ট করলা, সাপোজ সাকিবের ভিতরে আছে 31 আর 4, তখন এই জিনিসটা কিভাবে প্রিন্ট করবে? প্রথমে প্রিন্ট করছি সাকিব ডট উইকেট অর্থাৎ 4, তারপর সাকিব ডট রান 31। এই জিনিসটা প্রিন্ট করবে এইভাবে 4_4-31। ঠিক আছে? সো এই হলো স্ট্রাকচারের মেম্বার কিভাবে অ্যাক্সেস করে। তো এখন এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে যখন কিনা কোনো একটা মেম্বারকে ইনপুট নিব, জিনিসটা অ্যাম্পারসেন্টটা দিতে হবে একদম শুরুতে স্ট্রাকচার নামের আগে। কারণ হলো এই পুরা জিনিসটা সাকিব ডট রান, পুরা জিনিসটার হলো অ্যাড্রেসটা আমরা বের করবো। ঠিক আছে? তো এই অ্যাম্পারসেন্টটা এখানে আমরা দিব না, অ্যাম্পারসেন্টটা দিব হচ্ছে একদম শুরুতে এখানে। ওকে, তো এই হলো একটা স্ট্রাকচার কিভাবে অ্যাক্সেস করে, স্ট্রাকচারের মেম্বার কিভাবে অ্যাক্সেস করে। তো আমরা হচ্ছে একটা কুইক এক্সাম্পল দেখে ফেলি অন্য একটা স্ট্রাকচার দিয়ে। সাপোজ পয়েন্ট টাইপের একটা স্ট্রাকচার আমি লিখেছি, পয়েন্টের ভিতরে দুইটা ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই। হ্যাঁ, তো এই এক্স এর একটা ভ্যালু থাকবে এবং ওয়াই এর একটা ভ্যালু থাকবে, এই দুইটা জিনিস মিলে হবে একটা পয়েন্ট। হ্যাঁ, তো এই পয়েন্ট ডিক্লেয়ার করার জন্য যেটা করব, স্ট্রাক পয়েন্ট, এখানে খেয়াল রেখো সেমিকোলনটা কিন্তু দিতে হবে। স্ট্রাক পয়েন্ট অর্থাৎ পয়েন্ট টাইপের কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি, পি আর কিউ, পি কমা কিউ অর্থাৎ দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। পি ডট এক্স ইকুয়ালস টু 20, পি ডট ওয়াই ইকুয়ালস টু 15। পি এর যে স্ট্রাকচারটা আছে তার মধ্যে আমি অ্যাসাইন করেছি 20 তার এক্স এর মধ্যে, এবং তার ওয়াই এর মধ্যে অ্যাসাইন করেছি 15। তাহলে পি এর মধ্যে এখন কি আছে? পি এর মধ্যে আছে হলো 20,15। হ্যাঁ, পি পয়েন্টটা হলো এরকম যে এক্স ইকুয়ালস টু হলো 20 আর ওয়াই ইকুয়ালস টু 15। এরপরে আমি যদি হচ্ছে এটাকে প্রিন্ট করে দিই, আমি এতটুকু আপাতত বাদ দিয়ে দিই, প্রিন্ট হলো, প্রিন্ট করার জন্য পি ডট এক্স পি ডট ওয়াই এইভাবে করে প্রিন্ট করতে পারি। তো 20,15 এটা আসলো। এবার আরেকটা ভেরিয়েবল যে ডিক্লেয়ার করেছিলাম কিউ, এই কিউটাকে আমি হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নিব। কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য %d%b অ্যাম্পারসেন্ট কিউ ডট এক্স অ্যাম্পারসেন্ট কিউ ডট ওয়াই, অর্থাৎ কিউ ভেরিয়েবলের এক্স এবং কিউ ভেরিয়েবলের ওয়াই এই দুইটা মেম্বার আমি হচ্ছে কিবোর্ড থেকে নিচ্ছি। এরপর এটাকে প্রিন্ট করে দিব। সাপোজ আমি ইনপুট দিলাম 10,-6। হ্যাঁ, 10 আর -6 যদি ইনপুট দেই, তখন এই কিউ এর মধ্যে থাকবে x ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু -6। পি এর মধ্যেও এক্স ওয়াই আছে, কিউ এর মধ্যেও এক্স ওয়াই আছে। পি এর এক্স ওয়াই, কিউ এর এক্স ওয়াই সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, একজনের মধ্যে চেঞ্জ হলে আরেকজনের কিছু যায় আসে না। তো কিউ এর জিনিস এক্স আর ওয়াই আমি রিড করছি, পি এর এক্স আর ওয়াই এর মধ্যে যে 20 আর 15 ছিল সেটাই আছে। এবার আমি হচ্ছে রিড এটাকে রান করে দেখি। 20 আর 15 এটা হলো পি এরটা প্রিন্ট হলো। এবার কিউ এর এক্স আর ওয়াইটাকে আমাকে চাওয়া হচ্ছে। এক্স আর ওয়াই ইনপুট দিলাম 10 আর -6। এরপরে কিউ এক্স আর কিউ ওয়াইটাকে প্রিন্ট করে দিব। কিউ এক্স আর কিউ ওয়াইটাকে প্রিন্ট করে দিলাম 10 আর -6। ঠিক আছে? যদি
হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আই হোপ। ঠিক আছে। তো আহ, যেখানে ছিলাম, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। যদি এখন কিউ এর ভিতরে কোনো একটা চেঞ্জ করি, সাপোজ কিউ এর সাথে কিউ এর কিউ যে পয়েন্টটা ছিল 10 আর -6, এই পয়েন্টটাকে হচ্ছে একটু সরায় নিলাম। হ্যাঁ, 10 ঘর ডানে এবং 2 ঘর নিচে সরায় নিলাম। তো জিনিসটা এরকম ছিল, পয়েন্টটা 10 আর -6। ঠিক আছে, আমি যদি হচ্ছে কোঅর্ডিনেট আঁকি, এই হচ্ছে কোঅর্ডিনেট, এর মধ্যে 10 - 6 হলো এরকম কোন একটা পজিশনে, এটা হচ্ছে কিউ পয়েন্টটা। ঠিক আছে, এটা হলো 10 - 6। তো এখন যেটা করতেছি যে এই পয়েন্টটাকে আমি হচ্ছে 10 ঘর ডানে এবং 2 ঘর নিচে সরাই দিব। 10 ঘর ডানে, 2 ঘর নিচে। তাহলে এটা হবে নতুন লোকেশনটা। এটা হচ্ছে 10, এটা হলো 2। তো এই পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে এবার 20 - 8। তো এক্স কে 10 ঘর ডানে নিয়ে গেলাম, ওয়াই কে 2 ঘর নিচে নিয়ে গেলাম। এক্স এর সাথে 10 যোগ করে দিলাম, ওয়াই এর সাথে 2 বিয়োগ করে দিলাম। সো এটা যদি আমরা হচ্ছে প্রিন্ট করি, এরপরে দেখবো যে 10 আর -6 ছিল, এটা চেঞ্জ হয়ে এবার হয়ে যাবে 20 আর -8। 10 - 6, প্রথমে 10 আর -6, এরপর 20 - 8। অর্থাৎ কোনো একটা ইন্টিজারকে যেভাবে চেঞ্জ করা যায় সেভাবে করে আমরা হচ্ছে এর মেম্বার গুলোকে চেঞ্জ করতেছি। তো এবার আমি পিটাকেও প্রিন্ট করে দিব, কিউটাকেও প্রিন্ট করে দিব। একই সাথে পি ডট এক্স, পি ডট ওয়াই, কিউ ডট এক্স, কিউ ডট ওয়াই, দুইটা পয়েন্টকেই প্রিন্ট করে দিলাম। দেখি 20, 15, 20 and 15, 10 - 6। সো পি এর মান দেখতে পাচ্ছি 20, 15, কিউ এর মান দেখতে পাচ্ছি 20, -6। অর্থাৎ পি এর জি এক্স আর ওয়াই সেটা, আর কিউ এর জি এক্স ওয়াই, এই দুইটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট। যখন কিউ এরটাতে কোনো চেঞ্জ করবো, শুধুমাত্র কিউ এর এক্স আর ওয়াই তে চেঞ্জ হবে। তো এই হলো স্ট্রাকচার একটা এক্সাম্পল, যে দুইটা ইন্টিজার রাখলাম। তো এখন তাহলে আসি যে এরপরে যে টপিক গুলো আছে। সাপোজ কোন একজন পার্সনের বোলিং ফিগার যদি হচ্ছে আমি রাখতে চাই ওভার, মেইডেন, রান, উইকেট। সাপোজ কেউ একজন 3 ওভার বল করেছে, একটা মেইডেন দিয়েছে, 12 রান দিয়েছে এবং একটা উইকেট পেয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটাকে তুমি যদি একটা স্ট্রাকচারের ভিতরে রাখতে চাও, তখন কি করবা? এখানে একটা বিষয় হলো যে এই ওভারটা হলো যে সব সময় যে এরকম পূর্ণ সংখ্যা হবে এমন কিন্তু না। ওভারটা কিন্তু হচ্ছে ফ্র্যাকশন হতে পারে, তাই না? যেমন কেউ যদি 4 ওভার 2 বল করে, হ্যাঁ, সে কোনো মেডেন পায় নাই, সে হলো 16 রান দিয়ে 2 উইকেট পাইছে। সো এরকম ফ্র্যাকশন ফরম্যাটেও কিন্তু ওভারটাকে রাখা লাগতে পারে। সো সাপোজ এটা হলো সাকিবেরটা, আর এটা হলো রুবেলেরটা। ঠিক আছে, সো এটা সেভ করার জন্য তুমি হচ্ছে কি করতে পারো, যে একটা ভেরিয়েবল, একটা স্ট্রাকচার অবশ্যই লিখতে হবে। এই স্ট্রাকচারের ভিতরে তোমাকে এই ওভারটা রাখতে হবে কিভাবে? ওভারটা রাখতে হবে একটা ফ্লোট হিসেবে, ফ্লোট ওভার ইন্ট মেইডেন। হ্যাঁ,
int run int wicket স্ট্রাকচারটা একটা নাম দিতে হবে, সাপোজ ডিটেইলড ফিগার বা কিছু রেখে দিলাম, এভাবে করে রাখা যায়। আর একটা, এখন তুমি যদি করতে চাও যে ওভারটাকে দুই ভাগে ভাগ করে রাখবা, যে এটা কমপ্লিট ওভার, এই 4টাকে একটার ভিতরে রাখলা, 2টাকে একটার ভিতরে রাখলা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার আবার হচ্ছে স্ট্রাকচারটা ডিফাইন্ড হতে পারে। বাট আমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দেখলাম যে ওভারটাকে তুমি যদি ফ্লোট হিসেবে রাখো তখন কি করবা। সো অফকোর্স তোমার হচ্ছে 4/2 বলকে তুমি 4.2 হিসেবে সেভ করলে একটু ঝামেলা হবে। 4/2 বলকে তোমার হচ্ছে যদি হচ্ছে তুমি এটা থেকে রান রেট ক্যালকুলেট করতে যাও তখন আসলে 4/2 বলকে সেভ করতে হবে এইভাবে যে 4 + 2/2.0/6, এটার ভ্যালু যেটা আসে সেটা আসলে ওয়ারের ভিতরে রাখতে হবে আর কি। সো অর্থাৎ 4.33, এটা মানে হবে হচ্ছে 4/2 বল। ওকে, তো এখন আমরা হচ্ছে পয়েন্টের এই জিনিসটা তো দেখলাম। যদি এরকম হয় যে দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে হয় তখন কি করা যায়। সাপোজ এই কাজটা আমরা একটা ফাংশন দিয়ে করব, ঠিক আছে। হ্যাঁ, একটা পয়েন্ট আছে পি, একটা পয়েন্ট আছে কিউ, এই দুইটা পয়েন্টকে একটা ফাংশনে পাস করে আমরা হলো যে ডিস্টেন্সটা বের করব। তো আমি হচ্ছে ফাংশনে একটা পয়েন্ট পাস করার জন্য, একটা স্ট্রাকচার পাস করার জন্য নর্মাল যেরকম একটা ভেরিয়েবল পাস করতে হয় সেম ওয়েতে একটা স্ট্রাকচার পাস করা যায়। এখানে ডিস্টেন্স একটা ফাংশন লিখেছি। ডিস্টেন্স ফাংশনটা কি করে, দুইটা স্ট্রাকচার নেয় পয়েন্ট টাইপের, একটা হলো p1 একটা হলো p2, এরপর p1 আর p2 এর ডিস্টেন্সটা বের করে। ঠিক আছে, সো p1 আর p2 এর ডিস্টেন্সটা বের করে। তো এখন টাইপের ক্ষেত্রে প্যারামিটারটা যদি হচ্ছে এরকম ইন্টিজার হতো, ইন্টিজারের ক্ষেত্রে প্যারামিটার লিখতে হয় এভাবে ইন্ট এক্স ইন্ট ওয়াই এভাবে করে, তাই না। সাপোজ p1 এর জন্য p1x p1y ইন্ট p1y এভাবে করে তুমি হচ্ছে প্যারামিটার লিখো। প্রথমে থাকে হচ্ছে টাইপ নেম, তারপর থাকে ভেরিয়েবল নেম। তো স্ট্রাকচার পাস করার ক্ষেত্রেও তোমাকে হচ্ছে প্রথমে টাইপ নেম, স্ট্রাকচার টাইপ নেমটা দেওয়ার জন্য স্ট্রাকচারের নাম এবং এর আগে একটা স্ট্রাক্ট কিওয়ার্ড, এই দুইটা মিলে হচ্ছে টাইপ নেম। এরপর তোমার হচ্ছে প্যারামিটারের নেম p1 p2 এভাবে করে লিখতে পারবা। এবার তুমি হচ্ছে এই p1 এর ভিতরে যে মেম্বারগুলো আছে সেগুলো আমরা জানি x আর y। এই p1 এর x কে অ্যাক্সেস করার জন্য p1.x, p1 এর y কে অ্যাক্সেস করার জন্য p1.y, p2 এর x কে অ্যাক্সেস করার জন্য p2.x, p2 এর y কে অ্যাক্সেস করার জন্য p2.y। ঠিক আছে, তো সাপোজ এই ডিস্টেন্স একটা ফাংশনের ভিতরে তুমি পয়েন্টটাকে পাস করছো, দুইটা স্ট্রাকচার পাস করছো। হ্যাঁ, তো এখানে যেটা হবে যে int main, সাপোজ দুইটা পয়েন্ট আছে, struct point p equals to 25, q equals to -36, দুইটা পয়েন্ট। এখন ডাবল d equals to distance pq, p আর q এর ডিস্টেন্স তুমি বের করবা, এরপর হচ্ছে এটাকে প্রিন্ট করে দিবা। তো ডিস্টেন্সের ভিতরে কিছু একটা হবে, struct point p
p1 struct point p2। তো মেইনের ভিতরে দুইটা পয়েন্ট আছে, অর্থাৎ মেইনের স্কোপের ভিতরে একটা হচ্ছে পি আর একটা হলো কিউ। সো এটা হচ্ছে পি, সাপোজ এটা হচ্ছে কিউ। সো যখন কিনা এই সরি এটা হচ্ছে কিউ, পি এর ভিতরে আছে হলো পি ডট এক্স হলো 20, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, কিউ এর ভিতরে এক্স হলো -3, ওয়াই এর ভ্যালু হলো 6। যখন কিনা তুমি হচ্ছে কোন একটা আর্গুমেন্ট পাঠাবা, আর্গুমেন্ট হিসেবে স্ট্রাকচার পাঠাবা p1 আর p2, তখন যেটা হবে এই যে স্ট্রাকচার গুলো এগুলো কপি হয়ে যাবে। হ্যাঁ, p1 এর ভিতরে চলে আসবে, p1 এর ভিতরে চলে আসবে p এর ভিতরে যা ছিল সেটা, p2 এর ভিতরে চলে আসবে q এর ভিতরে যা ছিল সেটা। অর্থাৎ p1 এর ভিতরে চলে আসবে 25 আর q এর ভিতরে আসবে 3 6। হ্যাঁ, p2 এর ভিতরে আসবে -3 6। অর্থাৎ এই ডিসটেন্স যে ফাংশনটা, সাপোজ এটা হচ্ছে ডিসটেন্স ফাংশন, ডিসটেন্স ফাংশনের ভিতরে এই জিনিসগুলো কপি হয়ে যাবে। হচ্ছে এখানে ড্র করেই দেখাই, এখানে চলে আসবে p1 আর p2। হ্যাঁ, p1 এর x হবে 20, y হবে 5, p2 এর x হবে -3, y হবে 6। ঠিক আছে, এই পুরো আলাদা একটা কপি ক্রিয়েট হবে, এটা কপি হয়ে যাবে এখানে, এটা কপি হয়ে যাবে এখানে। সো এরপরে তুমি যদি এই ফাংশনের ভিতরে p1 আর p2 এর মধ্যে কোনো চেঞ্জ করো, এটা আসলে মেইনের মধ্যে রিফ্লেক্ট করবে না। নর্মাল একটা ইন্টিজার যেভাবে কপি হয়ে যায় বা একটা ফ্লোট যেভাবে কপি হয়ে যায়, স্ট্রাকচারের এই ভ্যালুগুলোও সেভাবে কপি হয়ে যাবে। হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু কপি হয় না, এর ক্ষেত্রে অ্যাড্রেসটা পাস হয়, বাট স্ট্রাকচারের ক্ষেত্রে আসলে সেই জিনিসটা হয় না, স্ট্রাকচারের ক্ষেত্রে পুরো জিনিসটা কপি হয়ে যায়। তো আবার যখন এই ফাংশন থেকে বের হবে তখন কি হবে, এই দুইটা যেহেতু লোকাল ভেরিয়েবল এখানকার, এই দুইটা হচ্ছে অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যাবে। হ্যাঁ, বের হওয়ার সময় অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো পাস করার জন্য জাস্ট স্ট্রাকচারের নামটা দিতে হয়, আর রিসিভ করার জন্য স্ট্রাক্ট পয়েন্ট হিসেবে টাইপ নেম, পয়েন্ট হলে পয়েন্ট, যদি অন্য কোনো নাম হয় স্ট্রাকচারে সেই নামটা, এরপর ভেরিয়েবলের নাম। ওকে, তো এখন আমরা দেখি যে এই পয়েন্টটাকে দুইটা পয়েন্ট পাস করে ডিস্টেন্সটা যদি ক্যালকুলেট করতে চাই, ডি আর d2 দুইটা ভেরিয়েবল রাখলাম। সো এই ডি এর মধ্যে আসলে ডিস্টেন্সটা আমি সেভ করবো, তারপর ডিস্টেন্সটাকে রিটার্ন করে দিব। সো ফর্মুলাটা হচ্ছে, যদি এরকম হয় x1 x y1 x2 y2 দুইটা যদি হচ্ছে পয়েন্ট হয়, তখন ফর্মুলাটা হচ্ছে x1 x2 হোল স্কোয়ার প্লাস y1 y2 হোল স্কোয়ার, তাদের স্কোয়ার রুট, সেটাই হবে দুইটা পয়েন্টের ডিস্টেন্স। সো প্রথমে আমি যেটা করব, দুইটা পয়েন্টের এই যে x1 x2 স্কোয়ার প্লাস y1 y2 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেট করে নিব। সো এটা হচ্ছে x1 x2, x1 মানে হলো p1 এর x, আর x2 মানে হলো p2 এর x। সো এটা হচ্ছে x1 x2, এটাকে স্কোয়ার করব, অর্থাৎ এটাকে এটার সাথেই গুণ করব। এরপর y1 y2 হোল স্কোয়ার, p1y p2y, তাকে নিজের সাথে নিজে গুণ করে স্কোয়ার করব।
এইটা হবে ডিস্টেন্সের স্কোয়ার, যেটাকে কিনা আমি d2 ভেরিয়েবলের ভিতরে সেভ রাখলাম। এই d2 কে যখন আমি স্কোয়ার রুট করব তখন পাবো হচ্ছে ডিস্টেন্সটা। সো রিটার্ন d করে দিলে তারপর এই দুইটা পয়েন্টের ডিস্টেন্সটা আমার কাছে চলে আসবে। সো হচ্ছে প্রথম দুইটা পয়েন্ট নিলাম পি আর কিউ। পি হচ্ছে 20,15, কিউ হচ্ছে 3,8। প্রথমে পিটাকে প্রিন্ট করলাম, কিউটাকে প্রিন্ট করলাম, ডিস্টেন্স ফাংশনটা কল করলাম পি আর কিউ দিয়ে, এরপর ডিস্টেন্সটাকে প্রিন্ট করে দিলাম, দেখি কত আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে পি হচ্ছে 20,15, কিউ হচ্ছে 3,8 এবং ডিস্টেন্সটা হচ্ছে 13.384 সামথিং। তো এইভাবে করে একটা ফাংশনের স্ট্রাকচার পাস করা যায়। তো এবার দেখবো যে একটা ফাংশন থেকে স্ট্রাকচার রিটার্ন করতে হলে কি করতে হবে। ঠিক আছে, তো একটা ফাংশন থেকে স্ট্রাকচার যদি রিটার্ন করতে হয়, দেখি আমি হচ্ছে রিটার্নের ফাংশনটা লিখছি কিনা। হ্যাঁ, সাপোজ আমি হচ্ছে একটা ফাংশনকে হলো একটা স্ট্রাকচার হলো রিটার্ন করব একটা ফাংশন থেকে। একটা ফাংশন লিখেছি নিউ পয়েন্ট। এই নিউ পয়েন্ট যেটা করে, নিউ পয়েন্ট হলো একটা, আচ্ছা নিউ পয়েন্ট ছাড়া মুভ পয়েন্টটা আগে দেখাই। মুভ পয়েন্ট যেটা করে, ধরো একটা স্ট্রাকচার হলো প্যারামিটার হিসেবে নেয়, আর হলো যে একটা পয়েন্টকে নেয় আর কি প্যারামিটার হিসেবে, এবং সেই পয়েন্টটাকে কোনো একটা ভেক্টর বরাবর মুভ করে। ঠিক আছে, সাপোজ তুমি হচ্ছে একটা পয়েন্ট আছে এখানে, যেমন এই 10,6টা আছে। তো তুমি হচ্ছে এই 10,6 কে মুভ করবা ডানে 10 ঘর আর হচ্ছে নিচে 2 ঘর। তো তখন তুমি হচ্ছে এই 10টা হবে ডিএক্স আর 2টা হবে ডিওয়াই। হ্যাঁ, তো মুভ পয়েন্টের ভিতরে প্রথমে হচ্ছে তোমাকে বলতে হবে পয়েন্টটা পয়েন্ট পি, এরপর ডিএক্স, এরপর ডিওয়াই। তো তুমি এক্স বরাবর কতটুকু মুভ করবা এটা বলবা, এবং ওয়াই বরাবর কতটুকু মুভ করবা এটা বলবা। সো তুমি যদি এটার ভিতরে পাস করো 10 - 6, এটা হচ্ছে পয়েন্টটা, ডিএক্স হলো 10, ডিওয়াই হচ্ছে -2, এটা যদি পাস করো তখন কি হবে, পয়েন্টটা এক্স অক্ষ বরাবর ডিএক্স পরিমাণ, পজিটিভ হলে ডানে, নেগেটিভ হলে আর কি বামে, এবং ওয়াই অক্ষ বরাবর ডিওয়াই পরিমাণ, পজিটিভ হলে উপরে, নেগেটিভ হলে নিচে মুভ করবে। ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্টটা আসলে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে মুভ করবে। তুমি এখন এই যে নতুন যে পজিশনটা পাবা, আচ্ছা সরি, এই নতুন পজিশনটা তুমি রিটার্ন করে দিবা। এটা হচ্ছে পয়েন্ট টাইপের একটা ভেরিয়েবল রিটার্ন করবে। সো তুমি যদি স্ট্রাকচার রিটার্ন করতে চাও, রিটার্ন টাইপটাও তোমাকে হচ্ছে কি লিখতে হয়। সাপোজ ইন্টিজার রিটার্ন করতে চাইলে ইন্ট ফ্যাক্ট সামথিং সামথিং রিটার্ন ইন্ট, জাস্ট হলো টাইপ নেমটা লেখা লাগে, তাই না? রিটার্ন ভেরিয়েবলের নামটা সিগনেচারে লেখা লাগে না। সো এই স্ট্রাকচার রিটার্ন করতে চাইলেও জাস্ট টাইপ নেমটা লিখতে হবে, স্ট্রাক্ট পয়েন্ট, এটাই হচ্ছে টাইপ নেম। তো এটাই হলো তোমার ফাংশনের রিটার্ন টাইপ। আর রিটার্ন করার সময় কি করবা, সাপোজ তুমি একটা নতুন পয়েন্ট নিলা, অথবা এই পয়েন্টের ভিতরে চেঞ্জ করলা, সমস্যা নেই। পি ডট এক্স ইকুয়ালস টু তুমি করে দিলা পি ডট এক্স প্লাস ডিএক্স, পি ডট ওয়াই করে দিলা পি ডট ওয়াই প্লাস ডিওয়াই। এখানে কিন্তু প্লাস দিলেই হচ্ছে খালি, হ্যাঁ, কজ ডিএক্স যদি নেগেটিভ হয় তখন এই মানে নেগেটিভ একটা জিনিস অ্যাড করা মানেই আসলে সেটা বামে সরে যাওয়া বা কমে যাওয়া। ডিওয়াই যদি নেগেটিভ হয়, নেগেটিভ কিছু একটা অ্যাড করা মানে আসলে নিচে নেমে যাওয়া। সো তুমি হচ্ছে জাস্ট পিএক্স এর সাথে ডিএক্স যোগ করে দিবা, পিওয়াই এর সাথে ডিওয়াই যোগ করে দিবা। এরপর যেহেতু এই ফাংশনের ভিতরে
চেঞ্জ করলে চেঞ্জটা বাইরে রিফ্লেক্ট হবে না। তুমি যেটা করবা, এই ফাংশনটাকে সরি এই স্ট্রাকচারটাকে রিটার্ন করে দিবা, রিটার্ন পি, এই ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিবা পয়েন্টটাকে। এই পয়েন্টটাকে তুমি হচ্ছে রিসিভ করবা কিভাবে, মেইন থেকে। হ্যাঁ, মেইন থেকে যদি তুমি রিসিভ করতে চাও, সাপোজ তোমার কাছে একটা পয়েন্ট ছিল struct point p equals to 10 minus 6, হ্যাঁ, এটাকে তুমি হচ্ছে মুভ করবা, তুমি লিখবা p equals to move point 10 সরি p, তারপর dx আর dy এর মান যা 10 minus 2, এভাবে করে। অর্থাৎ যেহেতু এটা একটা পয়েন্ট টাইপের ভেরিয়েবল রিটার্ন করতেছে, সো এটাকে রিসিভ করার জন্য বাম পাশে একটা পয়েন্ট টাইপের ভেরিয়েবল আমরা দিয়ে দিব। এমন না যে তুমি যেটা পাস করছো সেটার মধ্যেই তোমার অ্যাসাইন করা লাগবে। এমন হইতে পারে যে তুমি অন্য আর একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতেছো। হ্যাঁ, struct point new p equals to move point, তুমি চাইলে এটাও করতে পারো। অর্থাৎ নতুন পজিশনটা তুমি আলাদা একটা পয়েন্টের মধ্যে সেভ করলা। এটা তোমার ইচ্ছা আসলে তুমি কিসের ভিতরে সেভ করবা। ঠিক আছে, তো এভাবে করে একটা ফাংশন থেকে একটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল রিটার্ন করা যায়। এক্সাম্পলটা দেখে ফেলি। struct move point struct point move point point p dx dy, px এর সাথে dx যোগ করে py এর সাথে dy যোগ করে p টাকে রিটার্ন করে দিলাম। সো সাপোজ স্ট্রাকচার নেওয়া হলো একটা p 20,15, মুভ করা হলো 7,-5, অর্থাৎ ডান দিক বরাবর 7 এবং নিচে বরাবর 5 ডিস্টেন্স মুভ করা হলো। তাহলে এটার অ্যান্সারটা আসা উচিত 20 প্লাস 7 আর হচ্ছে 15 মাইনাস 5, অর্থাৎ 13,10, এরকম কিছু একটা আসবে, তাই না? এবং দেখো এই জিনিসটাকে আমি নতুন আরেকটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করছি, কিউ এর ভিতরে, কিউ ইকুয়ালস টু মুভ পয়েন্ট। সো কিউ এর মানটা এখানে চেঞ্জ হয়ে যাবে। যদি এটাকে প্রিন্ট করে দেখি, রান করে দেখি, দেখতে পাচ্ছি যে 27, ওকে আই এম সরি, আমি হচ্ছে এটা যোগ হবে 20 প্লাস 7, সো এটা আসলে 13 হবে না, এটা হবে 27। সো 27,10 এটা হবে হচ্ছে কিউ এর পজিশন। আর পি এর যেই ভ্যালুটা সেটা কিন্তু যা ছিল তাই থেকে যাবে। আমি আবার প্রিন্ট করে দেখাই, পি ইকুয়ালস টু %d আর কিউ ইকুয়ালস টু %d। হ্যাঁ, সো p ডট এক্স, p ডট ওয়াই, কিউ ডট এক্স, কিউ ডট ওয়াই। যদি রান করি, পি এর মান যা ছিল তাই আছে 2015, কিউ এর মান 27,10 হয়ে গেছে। অর্থাৎ যদিও এই ফাংশনের ভিতরে পি কে পাস করা হয়েছে এবং পি এর মান চেঞ্জ করা হয়েছে, এই চেঞ্জটা মেইনের ভিতরে রিফ্লেক্ট করে নাই। ঠিক আছে, ফাংশন স্ট্রাকচার তাহলে যখন পাস হয় তখন জিনিসটা আসলে কপি হয়, ভ্যালুগুলো অন্য একটা লোকেশনে কপি হয়। ওকে, কেউ একজন মনে হয় জয়েন করতে যাচ্ছিল। ঠিক আছে, তো স্ট্রাকচার, দুইটা ইন্টিজার দিয়ে স্ট্রাকচার এতক্ষণ পর্যন্ত দেখলাম। তো এখন আসি, যদি এরকম হয় যে স্ট্রাকচারের স্যার এটা, হ্যালো স্যার। হ্যাঁ স্যার যে কোড ব্লকস মাত্র যেটা দেখলাম সেটা কি সেটার নামটা জানি কি, মানে স্ট্রাকচারের ভিতর কিভাবে পয়েন্ট মুভ করে, এটা ম্যাথটার নাম ছিল না, এটা ছিল তাহলে? হলো যে
একটা ফাংশনের থেকে কিভাবে স্ট্রাকচার রিটার্ন করা যায়। হ্যাঁ, স্ট্রাকচার। ও আচ্ছা, একটা, ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। তো এবার যেটা দেখবো অ্যারেতে আমরা একটু পরে আসবো। সাপোজ হচ্ছে একটা স্টুডেন্টের ইনফরমেশন তুমি যদি সেভ রাখতে চাও, একটা হলো নেম, আইডি আর সিজিপিএ, এই তিনটা ভেরিয়েবল দিয়ে হচ্ছে তুমি যদি সেভ রাখতে চাও। ঠিক আছে, আমি দেখি আমার কাছে যে এক্সাম্পলটা করা আছে, এই এক্সাম্পলটাতে কি লিখছি আমি। ওকে, সো আমি হচ্ছে এই জিনিসটাকে এত কমপ্লেক্স আসলে করা দরকার নাই। ঠিক আছে, এটা ডিফাইন করাটা দিয়ে আজকে আসলে শেষ করে দিতে হবে। সাপোজ স্ট্রাক্ট স্টুডেন্ট, এটার ভিতরে তুমি হচ্ছে কয়েকটা ইনফরমেশন রাখবা। একটা হলো তার নেমটা ধরো স্যার, হচ্ছে 20 ক্যারেক্টার। হ্যাঁ বলো। স্যার আমাদের কি সিটি সিলেবাসটা একটু কমানো যায় না? না, সিটির সিলেবাস এটা কমানো আসলে সম্ভব স্যার না। আরেকটা নেওয়া যাবে না কোনোভাবে? স্যার অনেক আরেকটা বেশি সিটি না হয়, না না না, আরেকটা সিটি নেওয়া যাবে ক্লাস না। নেই মনে হয় না? না, ক্লাস নাই। তো দেখো, যদি হচ্ছে স্টুডেন্ট টাইপের একটা স্ট্রাকচার তুমি ডিফাইন করো, ক্যারেক্টার নেম একটা স্ট্রিং তুমি এইভাবে রাখলা। এবার তোমাদের যেই স্টুডেন্ট আইডি, এটা তুমি কিভাবে সেভ করে রাখবা? তোমার স্টুডেন্ট আইডি তুমি যদি সেভ করতে চাও, তুমি এটা আসলে একটা ইন্টিজারের ভিতরে যদি রাখো, তাহলে তোমাকে একটু ডিফাইন্ড ওয়েতে রাখতে হবে। হ্যাঁ, কজ হলো যে জিরো নেওয়া যাবে না। জিরো যেহেতু আছে, 0111201, সাপোজ কারো একজনের আইডি হলো 301। সো তুমি যদি এই জিরো সহ রাখতে যাও, তখন আসলে তোমার একটা স্ট্রিং রাখা লাগবে। আর তুমি যদি হচ্ছে ইন্টিজারে রাখো, তখন তোমাকে হচ্ছে এতটুকু পর্যন্ত রাখতে হবে আর কি, 11201301। ঠিক আছে, সো আমি হচ্ছে স্ট্রিং হিসেবেই রাখতেছি stdid। হ্যাঁ, এটার লেন্থ সাপোজ হতে পারে 10 দিয়ে রাখি। ঠিক আছে, তো এরপর আর একটা জিনিস তুমি রাখবা যে হচ্ছে সাপোজ সিজিপিএ। সিজিপিএটা আমি ডাবল দিয়ে রাখলাম, অথবা ফ্লোট দিয়ে রাখো তুমি, সমস্যা নেই। হ্যাঁ, তো এই তিনটা জিনিসই আপাতত দেখাই। এবার তুমি যদি এই কোন একটা স্টুডেন্ট ক্রিয়েট করতে চাও, তখন কি করবা? তো স্টুডেন্ট ক্রিয়েট করার জন্য স্ট্রাক্ট স্টুডেন্ট, হ্যাঁ, সাপোজ কোন একজন স্টুডেন্টের নাম হচ্ছে কোয়েল, তো তুমি হচ্ছে কোয়েল নামে একটা জিনিস সেভ করলা। এবার স্ট্রিং ডট এইচটা আমি একটু ইনক্লুড করি। কোয়েলের নেমটাকে সেট করার জন্য তোমার যেটা করতে হবে, কোয়েল strcpy দিয়ে কোয়েল ডট নেম, সাপোজ হচ্ছে তার নাম হলো কোয়েল। হ্যাঁ, স্টুডেন্ট আইডি সেভ করার জন্য strcpy দিয়ে কোয়েল ডট stdid equals to 011201301। সিজিপিএ সেভ করার জন্য কোয়েল ডট সিজিপিএ equals to 3.72। হ্যাঁ,
এবার তুমি যদি এটাকে প্রিন্ট করো, প্রিন্ট করার সময় প্রিন্ট এফ স্টুডেন্ট নেম %s আইডি %s এবং সিজিপিএ %f coel.name coel.stdid coel.cgpa। ঠিক আছে, সো দেখি প্রিন্ট করে। সো আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট নেম কোয়েল সেভ করা গেছে, আইডি 011201301301 সেভ করা গেছে, সিজিপিএ 3.7200 এটাও সেভ করা গেছে। ঠিক আছে, সো এই পর্যন্তই তাহলে আজকের ক্লাস থাকবে এবং এই পর্যন্তই সিলেবাস থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভেরিয়েবলের ভিতরে, কোয়েল একটা ভেরিয়েবলের ভিতরে আমরা হচ্ছে স্ট্রিং, ফ্লোট এবং তার সাথে তুমি চাইলে আরো যত খুশি ইন্টিজার, কারেন্ট, প্রাইমেট, আবার হচ্ছে একটা অ্যাড্রেস, যা খুশি তুমি আসলে অ্যাড করতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করে দিই। স্যার